আজকের ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের 10ম অধ্যায় অর্থাৎ এসো বলকে জানি উক্ত অধ্যায়ের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা যদি এই অধ্যায়ের প্রবাহ চিত্র নিয়ে একটু আলোচনা করি, আমাদের চ্যাপ্টারের নাম যেহেতু এসো বলকে জানি, সো এই চ্যাপ্টারটায় বেসিক্যালি আমরা নিউটনের 3টা সূত্র নিয়ে আলোচনা করি, যেটাকে আমরা নিউটনের প্রথম সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র এবং নিউটনের তৃতীয় সূত্র নামেই জানি। আমাদের যে নিউটনের প্রথম সূত্র ছিল, নিউটনের প্রথম সূত্রকে আমরা জানি জড়তার সূত্র হিসেবে। সো আমরা এসো বলকে জানি কি আমরা নিউটনের প্রথম সূত্র থেকে আমরা বলতে পারি যে নিউটনের প্রথম সূত্র বলতে আমরা জড়তার সূত্র বুঝতে পারি, আর নিউটনের দ্বিতীয় সূত্রকে আমরা বলের সূত্র বলে থাকি। তাহলে বল বলতে আমরা অ্যাকচুয়ালি দ্বিতীয় সূত্র বুঝে থাকি, আর নিউটনের তৃতীয় সূত্র বলতে বেসিক্যালি ক্রিয়া প্রতিক্রিয়া বলকে বুঝি। তার মানে এটা আমাদের নিউটনের তৃতীয় সূত্র। এবার নিউটনের প্রথম সূত্র অর্থাৎ জড়তা বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? একটা বস্তু যে অবস্থায় আছে চিরকালই সে অবস্থায় থাকতে চায়, এবং এই প্রবণতাটাকেই বলা হয় বেসিক্যালি কি জড়তা। ধরো আমি এই পেনটাকে আমার হাতের উপরে রাখলাম, তাহলে আমার পেনটা হাতের উপরে এই যে রাখলাম, এখন আমার পেনটাকে এখানে স্থির অবস্থায় আছে না, এই স্থির বস্তুটা চিরজীবন স্থির অবস্থায় থাকতে চাইবে, এই প্রবণতাটাকে বলা হয় স্থিতি জড়তা। এখন ধরো তুমি একটা কাজ করলা, আমাদের সাইকেলের যে টায়ার থাকে সেই টায়ারটাকে খুলে তুমি লাঠি দিয়ে এভাবে করে বাড়ি দিলা, সো এটা কি হয়ে থাকবে? ঘুরতে থাকবে, এরকম হবে না? তাহলে এই জিনিসটা এই যে বারবার পরপর ঘুরতেছে, এই জিনিসটার মধ্যে আমরা যদি কোনো ধরনের ঘর্ষণ বল, কোনো ধরনের বাধা, কোনো কিছু প্রয়োগ না করি, এই জিনিসটা আজীবন আসলে ঘুরতেই থাকতো। বাট আমরা আসলে এই ধরনের কোনো উদাহরণ আমাদের চোখের সামনে খুব একটা দেখতে পাই না, সো এই জন্য বেসিক্যালি আমরা এটাকে রিলেট করতে পারি না। বাট দ্য থিং ইজ যে আমাদের যদি কোনো বাধা না থাকতো তাহলে গতিশীল বস্তুটা চিরকাল আসলে গতিশীল অবস্থায় থাকতো, আর যে বস্তুটা গতিশীল সে সারা জীবন গতিশীল অবস্থায় থাকতে চায়, আর এই প্রবণতাটাকেই বলা হয় গতি জড়তা। তার মানে আমাদের নিউটনের প্রথম সূত্রে আমাদের জড়তাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো স্থিতি জড়তা, একটা হলো গতি জড়তা। নিউটনের প্রথম সূত্রটাই ছিল এমন যে বাইরে থেকে যদি আমরা বল প্রয়োগ না করি, অর্থাৎ বাইরে থেকে বল প্রয়োগ করা না হলে স্থির যে বস্তুটা রয়েছে সে সারা জীবন স্থিরই থাকবে, এবং গতিশীল বস্তুটা কি হবে? সারা জীবন গতিশীল অবস্থায় চলতে থাকবে। চলে যাই আমাদের নিউটনের দ্বিতীয় সূত্রতে। আমাদের নিউটনের দ্বিতীয় সূত্রতে বলা হয়েছিল কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং এর পরিবর্তনটা সেদিকে ঘটে যেদিকে আসলে আমরা ক্রিয়া বেশি পরিমাণে প্রয়োগ করি। সো বেসিক্যালি আমরা বুঝলাম যে ভরবেগের পরিবর্তনের হারের উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, তার মানে আমাদের এখানে বলের কথা বলতেছে, অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্রতে বেসিক্যালি বলের কথা বলে। এবং আমরা নিউটনের দ্বিতীয় সূত্রতে যখন আমরা ডিটেইলের ভিডিওটা তোমরা দেখতে পাবা, তখন দেখবা আমরা F = ma, অর্থাৎ বল ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ, এই জিনিসটা কিভাবে আসলো সেটাও আমরা এক্সপ্লেন করে দিই। তাহলে এই যে F = ma যে আমাদের আসলো, এই F = ma থেকে অর্থাৎ F মানে বল, এই জন্য আমরা বলি বেসিক্যালি নিউটনের দ্বিতীয় সূত্রটা হলো বলের সূত্র। এখন নিউটনের দ্বিতীয় সূত্রের বল, আমাদের এই চ্যাপ্টারটার মধ্যে বল নিয়ে আসলে কিসের কথা বলা হয়েছে? আমাদের এই চ্যাপ্টারে দুই ধরনের বলের কথা বলতেছিল, একটা হলো মৌলিক বল, আবার মৌলিক বলের মধ্যে প্রকারভেদ আছে। মৌলিক বল আমাদের এই পৃথিবীতে 4 ধরনের রয়েছে। আরেকটা বল নিয়ে কথা বলা হয়েছে, সেটা হলো ঘর্ষণ বল। সো আমাদের ঘর্ষণ বলটাও খুবই একটা অতি প্রয়োজনীয় উপদ্রব, সেটা নিয়েও আমরা পড়েছি। তাহলে আমরা দেখি আমাদের বলকে যেহেতু দুইটা ভাগে ভাগ করতেছে, মৌলিক বলের আবার 4 ধরনের মৌলিক বল রয়েছে: মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। এই 4 ধরনের বলের মধ্যে তোমরা আবার এটা মনে রাখবা যে আমাদের এই যে সৃষ্টি জগতে এতগুলা বল, এর মধ্যে সবথেকে শক্তিশালী বল হলো গিয়ে, এটা হলো সবথেকে পাওয়ারফুল, বল, অর্থাৎ সবথেকে শক্তিশালী বল হলো আমাদের সবল নিউক্লিয় বল। আর সবথেকে একদমই হলো গিয়ে সবথেকে দুর্বল বল কোনটা বলো তো? সবথেকে দুর্বল বল হলো মহাকর্ষ বল, সবথেকে দুর্বল বল হলো আমাদের এই মহাকর্ষ বল। এবার আসি ঘর্ষণ বলের মধ্যে। সো ঘর্ষণ বলটাকে আবার 4টা ভাগে ভাগ করা হয়। সো ঘর্ষণ বলের প্রকৃতি, একটা হলো স্থিতি ঘর্ষণ, একটা হলো গতি ঘর্ষণ, একটা হলো আবর্ত ঘর্ষণ, একটা হলো প্রবাহী ঘর্ষণ। সো স্থিতি ঘর্ষণ কি? ধরো একটা স্থির বস্তুর উপরে আরেকটা জিনিসকে তুমি হলো গিয়ে আরেকটা স্থির জিনিসকে রাখছো, তাহলে এটা স্থিতি ঘর্ষণ। আবার গতিশীল অবস্থায় যে ঘর্ষণটা ক্রিয়েট হয় সেটা গতি ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ মানে কি? ধরো একটা বস্তু যখন ঘুরায়, ধরো তুমি এভাবে হলো এরকম ঘুরায় চলতেছো, তখন সেটাকে বলে আবর্ত ঘর্ষণ। আবার প্রবাহী ঘর্ষণ কোনটা? বাতাসের সঙ্গেও এক ধরনের ঘর্ষণ ক্রিয়েট হয়, এটাকে বলে প্রবাহী ঘর্ষণ। এবার চলে যাবো আমাদের নিউটনের তৃতীয় সূত্রতে। আমাদের নিউটনের তৃতীয় সূত্রতে বলা হচ্ছিল এই চ্যাপ্টারে যে প্রত্যেকটা বস্তুরই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল রয়েছে, এবং এই জন্যই বেসিক্যালি এটাকে ক্রিয়া প্রতিক্রিয়া বল বলা হয়। ধরো আমি আমার হাতকে মুষ্টিবদ্ধ করে যদি এই বোর্ডের মধ্যে মারি, বোর্ডটা
ফেটে যেতে পারে, ড্যামেজ হয়ে যেতে পারে এবং একসাথে কিন্তু আমি আমার হাতেও ব্যথা পাবো। আমি যে পরিমাণ বল এদিকে প্রয়োগ করব ওই সেম পরিমাণের বল আসলে আমার দিকেও ওই দিক থেকে আসবে। তো এটাই বেসিক্যালি প্রতিক্রিয়া। তো এই প্রতিক্রিয়া বলগুলোর ব্যবহার আমরা কোথায় করি? নৌকার গুণ টানায়, ক্রীড়াবিদের লং জাম্প দেওয়ায়। দেখবা ক্রীড়াবিদ যখন হলো গিয়ে মানে পিছন থেকে দৌড়ে এসে একটা লং জাম্প দেয়, তখন দেখবা সে হলো একটু সামনের দিকে ঝুঁকে পড়ে, এরকম টাইপের হয় না? তারপর বুলেট থেকে বন্দুক ছড়া, বন্দুকটাকে একটু পেছনের দিকে এসে তারপরে সামনের দিকে যায়। তো প্যারাশুট নিয়ে উড্ডয়ন, রকেটের গতি, এই ধরনের। ধরো হচ্ছে আমরা সহজ উদাহরণ যদি দিই, ধরো নৌকা থেকে আমরা নিশ্চয়ই সবাই কম বেশি নেমেছি না? নৌকা থেকে যখন আমরা পাড়ে নামতে যাই তখন কি হয়, আমরা পা সামনের দিকে যখন দিই নৌকার বাইরে, ধরো তুমি নৌকা থেকে ফেরিতে নামবা, ফেরির মধ্যে পা দিচ্ছ বা ঘাটে নামবা, ঘাটে পা দিচ্ছ, দেখবা নৌকাটা পেছনের দিকে সরে যায়। তো তুমি তোমার বলটা সামনের দিকে প্রয়োগ করতেছো, এই কারণে নৌকাটা আসলে পেছনের দিকে চলে যাচ্ছে অ্যাজ আ প্রতিক্রিয়া। সো এই হলো আমাদের এসো বলকে জানি যে বেসিক কনসেপ্ট, তার প্রবাহ চিত্র। আশা করি আজকের ক্লাসে সকলে বুঝতে পেরেছো। পরবর্তীতে আবার একটি পর্বে সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।